হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বিগর। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। পদার্থের অবস্থা নিয়ে জানতে হলে আমাদের আগে জানতে হবে পদার্থ কি। পদার্থ পদার্থ কি? পদার্থ হলো যে সকল বস্তু নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট জায়গা দখল করে, সেইগুলোই হলো গিয়ে পদার্থ। আমরা সংজ্ঞাটি লিখে ফেলি। যে সকল বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, সেইগুলোই হলো গিয়ে পদার্থ। আমরা আমাদের চারপাশে অনেক ধরনের পদার্থ দেখতে পারি, যেমন ধরো চেয়ার, টেবিল, গাছ, তারপর কাঠ, পানি, বরফ, এগুলা পদার্থ। পদার্থ আবার তিন ধরনের আছে। তিন ধরনের। এগুলা কি? প্রথমটি হলো গিয়ে কঠিন কঠিন পদার্থ, দ্বিতীয়টি হলো তরল পদার্থ এবং তৃতীয়টি হলো গিয়ে বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থ। তোমাদের বইয়ে পদার্থের আরেকটি অবস্থা আছে, সেটা নিয়ে তেমন কোনো আলোচনা করে নাই, কিন্তু পদার্থের শেষ অবস্থাটি হলো গিয়ে প্লাজমা। এটা আবার বায়োলজিতে আমরা যে প্লাজমাটা পড়ি, এটা কিন্তু না, এটা অন্য আরেকটি জিনিস। সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থটা কি? কঠিন পদার্থ হলো যে সকল বস্তুর নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে, সেইগুলাই হলো গিয়ে কঠিন পদার্থ। আমরা সংজ্ঞায় চলে যাই। কঠিন পদার্থ কঠিন পদার্থ যে সকল পদার্থের নির্দিষ্ট নির্দিষ্ট ভর, আকার ও আয়তন আছে, সেইগুলোই হলো গিয়ে কঠিন পদার্থ। কঠিন পদার্থ আমরা আমাদের চারপাশে দেখে থাকি, যেমন বরফ, চেয়ার, টেবিল, রাস্তা, তারপর বিল্ডিং, এগুলো হলো গিয়ে কঠিন পদার্থ। কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলা কি? বৈশিষ্ট্যে চলে যাই আমরা। কঠিন পদার্থের বৈশিষ্ট্য হলো গিয়ে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি থাকে। এখন আন্তঃকণা আকর্ষণ বলটা কি? আমরা আগে বৈশিষ্ট্যটা লিখে ফেলি। প্রথম বৈশিষ্ট্য হলো গিয়ে আন্তঃকণা, অথবা তোমরা এটা আন্তঃআণবিক বলতে পারো। আন্তঃকণা আকর্ষণ বল বেশি। এই আন্তঃকণা হলো কণাগুলোর মধ্যকার, আর আকর্ষণ তো আকর্ষণীয় জায়গায় আছে। তাহলে আন্তঃকণা আকর্ষণটা আমরা কি বলতে পারি? কণাগুলোর মধ্যকার যে আকর্ষণ বল, সেটাই হলো গিয়ে আন্তঃকণা আকর্ষণ বল। আচ্ছা চলো,
এই আন্তঃকণা আকর্ষণ বল বেশি হওয়ার কারণে কি হয়? আন্তঃকণা আকর্ষণ বল বেশি হওয়ার কারণে পদার্থের কণাগুলা একে অপরকে অনেক বেশি বলে আকর্ষণ করে, এই জন্য এরা নড়াচড়া করতে পারে না। ধরো আমরা এটা একটা আমরা বদ্ধ পাত্র নিয়ে নিলাম। এখানে আমরা ধরে নিই যে এই কঠিন পদার্থের কণাগুলো আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কঠিন পদার্থের কণাগুলো আছে, কঠিন পদার্থের কণাগুলো আছে। এই কণাগুলা নড়াচড়া করতে পারে না। এটার কণাগুলোর অবস্থান ফিক্সড, এর দ্বারা বোঝায় যে কণাগুলো নড়াচড়া করতে পারে না। এই নড়াচড়া করার অথবা কণাগুলোর ফিক্সড হওয়ার মেইন কারণ হলো কি আন্তঃকণা আকর্ষণ বল। ঠিক সিমিলারলি তোমরা ধরো এখানে আরেকটা বদ্ধপাত্র আছে, এখন আমরা লাল কালি দিয়ে কণাগুলো বুঝাইতেছি, কঠিন পদার্থের কণাগুলা লাল কালি দিয়ে। এখন আমাদের কাছে একটা বার্নার আছে, বার্নার দিয়ে আমরা তাপ দিলাম। এখানে আমরা কি দিলাম? তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে কি হবে? আমরা জানি কি তাপ দেওয়ার ফলে যে তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তাপ শক্তিগুলা কণাগুলো শোষণ করে নেবে এবং সেই তাপ শক্তি কণাগুলোর মধ্যে গতিশক্তিতে রূপান্তর হবে। তাহলে তাপ শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হবে। এই গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে কণাগুলো ছুটাছুটি শুরু করবে। কিন্তু আমরা কি জানি কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল খুব বেশি, তাই ওরা যদি গতিশক্তি পায়ও ওদের নড়াচড়া করার তেমন কোনো নড়াচড়া করতে পারে না, কারণ এদের আন্তঃকণা আকর্ষণ বলটা খুব বেশি। এই জন্য তোমাদের বইয়ে লেখা আছে, দেখবা তোমাদের বইয়ে লেখা আছে যে কঠিন পদার্থে তাপ প্রয়োগের ফলে আয়তন বৃদ্ধি কম হয়। এবং এই কম হওয়ার কারণটাই আমরা আগে বলে দিছি, কারণ ওদের আন্তঃকণা আকর্ষণ বলটা খুব বেশি, এই জন্য এদের আয়তন পরিবর্তন হয় না। কারণ আয়তন পরিবর্তন হইতে হইলে কণাগুলো ছুটাছুটি করতে হবে, কারণ ওরা যদি একটা জায়গায় ফিক্সডভাবে বসে থাকে তাহলে তো ওদের আয়তন তেমন চেঞ্জ হলো না। ওরা যদি একটু ছুটাছুটি শুরু করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া শুরু করে, তাহলেই তো ওদের আয়তনটা চেঞ্জ হবে, অর্থাৎ আয়তনটা বৃদ্ধি পাবে। কিন্তু এদের সেই সুযোগটা নাই, এই জন্য এদের আয়তন বৃদ্ধি খুব কম। এখন আমরা চলে যাই তরল পদার্থে। তরল পদার্থ কি? তরল পদার্থ হলো এমন এক পদার্থ যার নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু এদের আকারটা নির্দিষ্ট না। তাইলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি।
যে সকল পদার্থের নির্দিষ্ট ভর ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। সেটাই হলো গিয়ে তরল পদার্থ। আমরা বিভিন্ন ধরনের তরল আমাদের বাস্তব জীবনে দেখে থাকি, যেমন রান্না করার তেল, তারপর পানি আছে, আরো অনেক কিছু আছে। তোমরা চাইলে আরো অনেক উদাহরণ দিতে পারো। এখন আমরা তরল পদার্থের বৈশিষ্ট্যে চলে যাব। তরল পদার্থের বৈশিষ্ট্য ঠিক সিমিলারলি আগের বারের মতো আমরা কঠিন পদার্থে পড়েছিলাম যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি, কিন্তু তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম। কঠিন পদার্থের চেয়ে কম। এদের আন্তঃকণা আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম হওয়ার কারণে এই কণাগুলা কঠিন পদার্থের চেয়ে একটু ছোটাছুটি বেশি করতে পারে। আমরা চিত্র দিয়ে বুঝাই। ধরে নাও এটা আরেকটা বদ্ধ পাত্র, এখানে তরল পদার্থের কণাগুলো আছে, এই কণাগুলার আন্তঃকণা আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম হওয়ার কারণে এদের অবস্থান ফিক্সড নয়। এই ফিক্সড না হওয়ার কারণে ওরা চাইলে ছোটাছুটি করতে পারে এবং এদের আয়তন পরিবর্তন করতে পারে। আমরা আরেকটা বদ্ধ পাত্র নিয়ে আসলাম। এটা ধরেন একটা বদ্ধ পাত্র। ঠিক সিমিলারলি এখানেও তরল পদার্থের কণাগুলো আছে। আচ্ছা, এখন আমরা বার্নার দিয়ে তাপ দিলাম, ঠিক আগের মতো তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে আগের মতোই তাপ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং এই তরল পদার্থের কণাগুলা গতিশক্তি পাওয়ার ফলে ছোটাছুটি শুরু করবে। যেহেতু এদের আন্তঃকণা আকর্ষণ কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল চেয়ে কম, তাই ওদের ছোটাছুটি করার প্রবণতাটা এমনিতে একটু বেশি থাকে। সেই সাথে ওরা যদি আবার গতিশক্তি পেয়ে যায় তাহলে ওরা আরো ছোটাছুটি করা শুরু করবে। এই জন্য তোমাদের বইয়ে লেখা আছে কি, তরল পদার্থের আয়তন তরল পদার্থে তাপ প্রয়োগের ফলে আয়তন বৃদ্ধি
কঠিন পদার্থের চেয়ে বেশি। এখন আমরা বায়বীয় পদার্থ পড়ব। বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ থেকে বায়বীয় পদার্থের ওদের নির্দিষ্ট ভর আছে, কিন্তু ওদের কোনো আকার বা আয়তন নাই। তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখছি? ধরে নাও আমাদের কাছে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে আমরা পানি ঢাললাম, এর আকারটা দেখছো? এখন আমরা ধরে নাও আমাদের কাছে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে আমরা পানি ঢাললাম, আমরা সেম এখানে সেম ভর ও আয়তনের পানি, সেম আয়তন এবং ভরের পানি আমরা এখানে রাখলাম। এখন তাদের আকারটা দেখতে পারতেছো? গ্লাসে ধরো এতটুকু পর্যন্ত পানি উঠছে, তাহলে এর আকারটা কীরকম? এর আকার আর এর আকারের মধ্যে পার্থক্য আছে না? আমরা সেম আয়তন এবং সেম ভরের পানি রাখছি, কিন্তু তোমরা দেখতে পারতেছো যে এদের আকারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। এটা হলো গিয়ে তরল পদার্থের বৈশিষ্ট্য, ঠিক সিমিলারলি এটা আবার বায়বীয় পদার্থেরও বৈশিষ্ট্য। কারণ তুমি যে কোনো পাত্রে রাখো না কেন, ওরা ওই পাত্রের আকারটা ধারণ করবে। তাই আমরা বলতে পারি না যে এদের আকারটা নির্দিষ্ট। আবার বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি, ওদের আয়তনও নির্দিষ্ট না, ওরা যে কোনো আয়তন দখল করতে পারে। কিন্তু পানির ক্ষেত্রে ওদের আয়তনটা সেম, কিন্তু গ্যাসীয় পদার্থ যে কোনো জায়গায় রাখা হোক না কেন সে পুরোটা আয়তন দখল করে রাখবে। এটা হলো গ্যাসীয় পদার্থের অথবা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। এখন আমরা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য চলে যাই। বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য হলো এদের আন্তঃকণা আকর্ষণ বলটা খুবই কম। খুবই কম বলতে এরা নড়াচড়া খুব বেশি করতে পারে, এদের কোনো অবস্থান একেবারেই ফিক্স না, এরা যে কোনো সময় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? এদের আন্তঃকণা আকর্ষণ বল তরল পদার্থের চেয়ে কম। তরল পদার্থের চেয়ে কম। এখন আমরা আবার চিন্তা করি, একটা বদ্ধ পাত্র আছে, এখানে গ্যাসীয় পদার্থ অথবা বায়বীয় পদার্থের কণাগুলো আছে, তাদের অবস্থানটা ফিক্সড না এবং এদের নড়াচড়া করার প্রবণতাটা খুব বেশি, কারণ এদের আন্তঃকণা আকর্ষণ বল খুব কম। এই কম হওয়ার কারণে এরা চাইলে যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারে।
ঠিক সিমিলারলি আমরা আবার বদ্ধপাত্র নিয়ে আসলাম, এখানেও গ্যাসীয় পদার্থের কণাগুলো আছে। এখন আমরা আগের মতোই বার্নার দিয়ে তাপ দিলাম, বার্নার দিয়ে তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে আগের মতোই তাপ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবং আমরা তাপ শক্তি দেওয়ার ফলে এদের যে গতিশক্তির সঞ্চার হলো, এই গতিশক্তি সঞ্চারের ফলে এরা, আগে আমরা জানি এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম, তাই এরা ছুটাছুটি অনেক বেশি করে। আমরা যদি আবার আরো গতিশক্তি দিয়ে দিই, গতিশক্তি দেওয়ার ফলে কি হয়, ওরা আরো বেশি ছুটাছুটি শুরু করে। তাই তাপ দেওয়ার ফলে ওদের আয়তন বৃদ্ধি তরল পদার্থের চেয়েও কম না, বেশি হবে। কারণ কি, ওরা ছুটাছুটি বেশি করে, তাহলে আয়তনও বেশি হবে। তাই তাপ দেওয়ার ফলে এদের আয়তন বৃদ্ধি তরল পদার্থের চেয়ে বেশি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এক্সাম্পল হিসেবে তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো। ধরো আমাদের বায়ুমণ্ডলে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো তো গ্যাসই, বায়বীয় পদার্থ। উদাহরণ হিসেবে এগুলো দিতে পারো। এখন আমরা প্লাজমা নিয়ে কিছু জানবো। তোমাদের বইটা দেয়া নেই, তারপর জানার জন্য অনেকের তো আগ্রহ থাকে। প্লাজমা, এখন প্লাজমাটা কি, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়। প্লাজমা হলো গিয়ে, আমরা ধরো কোনো একটা গ্যাসিয়াস পদার্থকে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে যখন এই গ্যাসিয়াস পদার্থের মধ্যকার যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলা এই তাপ দেওয়ার ফলে এদের কক্ষপথ ছেড়ে চলে যাওয়ার ফলে যে ইলেকট্রনের ঘাটতি হয়, এবং ইলেকট্রন ঘাটতির ফলে যে চার্জ অবস্থার সৃষ্টি হয়, সেই অবস্থাটার হলো গিয়ে প্লাজমা অবস্থা। আমরা সংজ্ঞা লিখে ফেলি। কোনো গ্যাসীয় পদার্থে তাপ দেওয়ার ফলে ইলেকট্রন কক্ষপথ ত্যাগ করার ফলে যে চার্জিত অবস্থার সৃষ্টি হয়, সেটাই হলো গিয়ে প্লাজমা অবস্থা। ধরে নাও এটা একটা হাইড্রোজেন গ্যাসের কক্ষপথ। এটা এখন কক্ষপথে ইলেকট্রন আছে না, ধরে নাও এখানে একটা ইলেকট্রন আছে। এখন আমরা যখন তাপ দিব এটাকে, তাপ
আমরা কি দিলাম, তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে এই ইলেকট্রনটা ছেড়ে চলে যাবে। এই ইলেকট্রনের ঘাটতি অথবা ইলেকট্রন যদি কোনো পদার্থের মধ্যে বেশি থাকে তাহলে সেই পদার্থকে আমরা চার্জিত পদার্থের অবস্থা হিসেবে বলতে পারি। যেহেতু ইলেকট্রন চলে গেছে তাই H+ হবে। এখন এই যে অবস্থার সৃষ্টিটা হলো, এই অবস্থাটাই হলো গিয়ে প্লাজমা। এখানে প্রচুর তাপের প্রয়োজন হয় এবং প্রচুর তাপ দেওয়ার ফলে ইলেকট্রনগুলা কক্ষপথ ছেড়ে চলে যায় এবং প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। প্লাজমা অবস্থার সৃষ্টি হওয়ার ফলে কি হয় আমরা জানি, আমাদের যে বায়ুস্তর আছে না, বায়ুস্তরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হয় না। এটার কারণ কি? কোনো জায়গায় কারেন্ট অথবা তড়িৎ প্রবাহ হইতে হলে আমাদের মুক্ত ইলেকট্রনের প্রয়োজন হয়। যেহেতু আমাদের ধরো বায়ুতে মুক্ত ইলেকট্রন নাই, এই জন্য এতে কারেন্ট প্রবাহ হয় না। এখন এই যে প্লাজমা অবস্থার ফলে যে ইলেকট্রনগুলো চলে গেল, এই যে ইলেকট্রনগুলো চলে গেল, ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন না? মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনগুলো বায়ুতে চলে যায়। এখন বায়ুর মধ্যেও মুক্ত ইলেকট্রন আছে, তাই বিদ্যুৎ সহজেই এখানে পাস থ্রু করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যে বসত বাড়িতে টিউব লাইটগুলো দেখো, এই ফ্লোরোসেন্ট লাইটগুলো আছে না, এই যে বড় যে লাইটগুলা, এরকম এই লাইটগুলো আছে না, ধরো এটা একটা লাইট, এই লাইটগুলো আছে না, এদের মধ্যেও প্লাজমার অবস্থা বিদ্যমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। কণার গতিতত্ত্ব কি? কণার গতিতত্ত্বের মধ্যে আমাদের আন্তঃকণা আকর্ষণ বল এবং কণাগুলোর মধ্যে যে গতিশক্তি আছে, এই গতিশক্তি দিয়ে তারা পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থাকে বর্ণনা করছে। এটাকেই কণার গতিতত্ত্ব বলা হয়। তাহলে আমরা সংজ্ঞায় চলে যাই, তোমাদের পরীক্ষায় সংজ্ঞা আসতে পারে। কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ বল ও গতিশক্তি, গতিশক্তি দ্বারা পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা বর্ণনা করার তথ্যই কণার গতিতত্ত্ব। এই কণার গতিতত্ত্বে কি বলা আছে? আমি তোমাদের আগে বললাম যে কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি, এবং আমরা কোনো পদার্থের মধ্যে আমরা যদি তাপ দিই, তাপ দেওয়ার ফলে কি তাপ শক্তিটা গতিশক্তিতে কণার মধ্যে রূপান্তরিত হয়ে যায় এবং এই গতিশক্তির ফলে কণাগুলা ছুটাছুটি শুরু করে, এতে তাদের আয়তনের পরিবর্তন হয়। এই কথাগুলোই কণার গতিতত্ত্বে বলা আছে যে কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল দ্বারা এরা একটা ফিক্সড পজিশনে থাকে এবং আমরা যখন এই কণাগুলোর মধ্যে তাপ দিই অথবা তাপের যোগান দিই, তাহলে
এই তাপ শক্তিটা কণার মধ্যে গতিশক্তিতে পরিণত হবে অথবা গতিশক্তিতে জমা হবে, এবং জমা হওয়ার ফলে এই কণাগুলো আবার ছোটাছুটি করা শুরু করবে, এতে তাদের আয়তনের পরিবর্তনও হবে। এই কথাগুলাই কণার গতিতত্ত্বে বলা আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে এই পুরো অধ্যায়টা কভার করে দিব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, তোমাদের যারা ছোটো ভাই বোনরা আছে বা তোমাদের বন্ধু বান্ধবরা যারা আছে তাদের সাথে তোমরা শেয়ার করবা ভিডিওটা, এবং আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে থাকবো, এবং তোমরা সাবস্ক্রাইব করবা যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।